আজকের ঘটনাটি আমাদের রোমা খাতুন লিখে পাঠিয়েছেন। তিনি আপাতত এখন হাওড়ায় থাকেন। দেরি না করে শুরু করছি আজকের সত্যবতী ঘটনা। আমি তখন সবেমাত্র মাধ্যমিক পাস করে 11 ক্লাসে পড়ছি। খুব কমের ভাগই আমি স্কুলে যাওয়া আসা করতাম, কারণ আমার স্কুলে যেতে অতটা ভালো লাগতো না। বাড়িতে আব্বু আম্মি এরা আমাকে খুবই বকাঝকা করতো এই বিষয়ে, কিন্তু আমার যেটা ইচ্ছা করতো আমি সেটাই করতাম। আমারই ক্লাসে একজন ছেলে ছিল যাকে আমার ভালো লেগেছিল। অবশ্য প্রথমে বুঝতে পারিনি, কিন্তু সেও আমায় কিছুটা ভালোই বাসতো। সে আমাকে এই কিছুদিন আগেই প্রপোজাল দিয়েছিল। আমি তাকে ফেরাইনি, কারণ এটা যে আমিও চাইছিলাম। রনির সাথে আমি প্রায়ই ঘুরতে যেতাম। তার আব্বার একটা মুদিখানার দোকান ছিল, সেখানে সে পার্ট টাইম কাজ করত এবং কিছু সময় পড়াশোনা, কিন্তু আমাকে অতটা সময় দিতে পারতো না। কিন্তু ছেলেটি খুবই ভালো ছেলে ছিল। সে প্রায়ই তার আব্বার কাছ থেকে গাড়িটা নিয়ে আমার সাথে বেড়াতে যেত। বিকেলবেলা আমরা যেতাম শহরাঞ্চলের দিকে। সেখানে কিছুক্ষণ বসে নদীর কূলে হাওয়া খেতাম এবং দুজনের মধ্যে কথোপকথন চলত। এমনই একদিন আমরা বাড়ি ফিরি, তখন সন্ধ্যের কোল হয়ে যায়। শীতকাল, তাই কত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বোঝাই যায় না। সামনের কবরস্থানটা পার করছি, এমন সময় মনে হলো যেন আব্বা আমায় ডাকছে। পিছন ফিরে তাকাতেই না, কোথায় কেউ নেই। এই বিষয়কে উপেক্ষা না করে বেরিয়ে চলে গেলাম। মাথায় ধরলাম না বিষয়টা, কিন্তু এটাই পরবর্তীকালে আমার জীবনটা ধ্বংস করে দিতে চলেছিল। আজ শনিবার সকালে উঠতেই গা হাত যেন ভেঙে উঠেছে, যন্ত্রণায় কাতর হয়ে উঠেছে। কালকে রাত্রে স্বপ্নে দেখলাম রনি আমার সাথে শারীরিক ক্রিয়া করছে। মনে মনে একটু হাসলাম, কিন্তু শরীরে এত ব্যথা কেন? সেটি তো সামান্য স্বপ্নই ছিল। স্নান করতে গিয়ে দেখি আশেপাশে আঙুলের ছাপ, নখের আঁচড়। ঘাড়ের কাছটা যখন আয়নায় দেখলাম, তখন দেখলাম লাল হয়ে ফুলে আছে। অবাক হয়ে গেলাম। ভয়ে বাড়ির লোককে আর কিছু জানালাম না। বেরিয়ে পড়লাম স্কুলের জন্যে। চুলের সাহায্যে জায়গাটা ঢেকে রাখলাম। চুল দুটোকে আর বাঁধিনি আজকে। ওই সামান্য ছোট ক্লিপ নিয়ে দুটো চুল খালি বেঁধেছি। বাদবাকি সব চুল দু কাঁধের দুপাশে ঝুলছে, যার দ্বারা সেটি চাপা পড়ে আছে। স্কুলে যখনই রনির সামনে যাচ্ছি, কেন জানি না আমার রাগ বেড়ে চলেছে ওর ওপরে। এত ভালো ছেলে, এতটা ভালোবাসে আমায়, আমিও ওকে কম ভালোবাসি না, কিন্তু ওর প্রতি এত রাগ কিসের আমার, সেটাই বুঝতে পারছি না। হুটহাট করে রেগে গিয়ে যা নয় তাই বলে ফেলছি তাকে। আজকে খেলার মাঠে
টিফিনের সময় যখন রনি ফুটবল খেলছে, হঠাৎ পা মুচকে গিয়ে সে পড়ে গেল। আমি ছুটে গেলাম দেখতে। দেখি তার পায়ে হাড় উঠে গিয়েছে এবং তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে স্টাফ রুমে রাখা হয়। সেখানে হুজুর এসে তিনি তেল মালিশ করে ঠিক করে দেন, হাড়টিকে বসিয়ে দেন। তিনি যথাযথ পারিশ্রমিক নিয়ে সেখান থেকে বিদায় হন। আমি রনির কাছে যেতেই কেন জানি না ভেতর থেকে মনে হলো অন্য কেউ কথাটা বলছে। আমি বললাম, আরে দেখে শুনে খেলতে হয় তো, ঠিক করে খেলতেও পারো না, এদিকে পড়ে যাচ্ছ ফাঁকা মাঠে, কোথাও কিছু নাই, পরিষ্কার মাঠ, আর কোনোদিন খেলতে যেও না, ক্ষমতা নাই আবার খেলতে যাচ্ছে। এই বলে সেখান থেকে রেগে উঠে চলে গেলাম ক্লাসরুমের দিকে, আর ফিরেও তাকাইনি। কি হলো জানি না, এইভাবে আমি রেগে গিয়ে তার সাথে কোনোদিনই কথা বলিনি। সেও অবাক আমার এই বিষয়ে দেখে। বিকালবেলা যখন সে গাড়ি নিয়ে এলো তখন আমি তাকে ফিরে যেতে বলি। আমি বললাম আমার কাজ আছে, কিন্তু আমার সেদিন কোনো কাজই ছিল না। সারা বিকালটা আমি বিছানাতেই বসে বসে কাটালাম। বইয়ের মুখে পড়া না করেও বইয়ের সামনে চুপচাপ বসে থাকলাম। কেন জানি না এই কদিন মনে হচ্ছে যেন আমার আশেপাশে আমি ছাড়াও আর কেউ আছে যে সব সময় আমার ওপরে নজর রেখেছে। রাত হলেই আমার শরীরে খুব বেদনা লাগে। একই স্বপ্ন প্রত্যেক দিন দেখি। কি কষ্ট, অসহ্য যন্ত্রণা, শরীর আর মানছে না। দামনার কাজগুলি নখের আঁচড়ে ভর্তি হয়ে গেছে। আজকে তো সকালে দেখলাম সেখান থেকে একটু একটু রক্তও বেরোচ্ছে। আমার গায়ের আঁচড়গুলি যখন আম্মিকে দেখাই তখন তিনি দেখে ভয় খান। তিনি আমাকে দেখে একটু অবাকই হন। চোখের দিকে তাকিয়ে যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আম্মি কি হয়েছে বলো তো, এটা বুঝতে পারছি না, কোথা থেকে এত নখের আঁচড় লাগছে, আমার তো এত বড় বড় নখও নাই। তবে আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম তার মনে ভীতির সঞ্চার ঘটেছে। এতটা ভয় আমি আজ পর্যন্ত কখনোই দেখিনি তার চোখে। ডাক্তার দেখানো হলো আমাকে। ডাক্তারে মলম পট্টি দিলেন এবং কিছু ওষুধ দিলেন, যার দ্বারা আমার শারীরিক যন্ত্রণা একটু উপশম হয়। রনি প্রায়ই আমাকে দেখতে আসে। আমি এত ঝগড়া ঝামেলা করার পরেও সে আমার আম্মিকে জিজ্ঞাসা করে যে আমি তার সাথে এই রকম আচরণ করছি, তার সাথে ঠিকঠাক মতো কথাও বলছি না। প্রতিদিন যেখানে তার সাথে ঘুরতে যেতাম কিন্তু সেখানেও আসে না। আমার বাড়ির লোকে এই ব্যাপারটা আগে থেকেই জানতো, কারণ তারা অনেকবার আমাকে আর রনিকে তার বাইকে দেখতে পেয়েছিল। এ বিষয়ে তাদের কোনো আপত্তি নেই, কারণ রনি একটি যথেষ্ট ভালো ছেলে, খারাপ নামমান নেই তার। ক্লাসে সে ফার্স্ট হয়। আমার অবস্থা আমার আম্মির মুখে শুনে সে একটু ঘাবড়েই যায়। আমার আম্মি সকালবেলায় আমাকে চুপচাপ কিছু না বলে বাইরে নিয়ে বেরোলো। কোথায় যাচ্ছি জিজ্ঞাসা করায় তিনি আমাকে কিছুই জানান না। আমি দেখলাম তিনি আমাকে পীর সাহেবের কাছে নিয়ে যাচ্ছেন। পীর সাহেব যথাযথ এইসব অলৌকিক অপদেবতা এদেরকে নিয়ে কারবার করেন। তার কাছে নাকি বহু জিন জিন্নাত হার মেনে যায়। তিনি কতই না জিন ছাড়িয়েছেন। পীর সাহেবের সামনে বসতেই তিনি আমাকে বললেন, জিনে ধরেছে বেটা, ভয় পাস না, আমি এখান থেকে মুক্তি দেবো তোকে।
তিনি কিছু কলমা পড়ে আমাকে ফু মারতে শুরু করলেন। আমার কেন জানি না সেই সময় খুব রাগ লাগছিল। মনে হচ্ছিল গলার যে মালাটি আছে সেটিকে ছিঁড়ে ফেলে দিই, চুলের মুঠিটা ধরে আকাশে তুলে নিয়ে যাই, এই দেওয়ালের গায়ে গা বেয়ে তাকে গলাটা টিপে তুলে নিয়ে যাই ওপরে সিলিংয়ের দিকে এবং সেখান থেকে ছুঁড়ে ফেল দিই, কামড়ে তার গলাটিকে রক্ত বের করে দিই এবং নিজের পিপাসা মেটাই। আমি হঠাৎ এইসব ভাবছি, কেন জানি না কিছুক্ষণের মধ্যেই আমার তন্দ্রা ভাব চলে এলো। আমি যেন অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান অবস্থায় বহু কিছু সেখানে ঘটে যায়। পরে আম্মির কাছে আমি জানতে পারি, সেখানে আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন আমার গলা থেকে যেন অন্য কোনো আওয়াজ বেরিয়ে আসছিল। সে বলছিল, এই মেয়েটিই তো আমাকে ডেকেছে, আমি তো ওকে ডাকিনি, আমি ওকে শুধু নাম ধরে ডেকেছিলাম, কিন্তু ও যে আমার দিকে তাকিয়েছিল, আমার ডাকে সাড়া দিয়েছিল, তাই তো আমি এর কাছে এসেছি। আর রইল দ্বিতীয় কথা, আমি তো একে খুব ভালোবেসে ফেলেছি। আমি তো আর, তুই যেতে বললি যাব না, আমি তো এর সাথেই থাকবো, এর সাথেই জীবন যাপন করব। প্রায় আধ ঘন্টার ওপরে এইসব কথাবার্তা চলে। তিনি বিভিন্ন ঝাঁটার প্রয়োগ, মন্ত্রের প্রয়োগ, কলমার প্রয়োগ, জলের প্রয়োগ, বিভিন্ন রকমের প্রয়োগ করেন, কিন্তু সেই জিন খুবই মারাত্মক ছিল। তিনি আপাতত 3টে তাবিজ বেঁধে দেন, একটি আমার কোমরে, একটি পায়ে ও একটি গলায়। তারপর তিনি সেখান থেকে আমাকে পাঠান। তিনি বলেছেন এই 3টে তাবিজ সবসময় আমাকে পরে থাকতে, 3টের মধ্যে যদি একটাও খুলে পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তার কাছে যেতে। আমি এখন আম্মির কাছেই শুই। আম্মি নিজেই আমার কাছে এসে শুয়ে থাকে, আমাকে কিছু বলতে হয়নি। তিনি যথাযথ এই বিষয়ে বিশ্বাস করেন যে জিন জিন্নাত এরা থেকে থাকে। কেউ কেউ মানে না যে জিন জিন্নাত বলে কোনো বস্তু আছে, কিন্তু আবার কেউ কেউ মেনেও নেয়। পরের দিন সকালে আমরা যখন পীর বাবার আশ্রমে যাই তখন দেখি পীর বাবার প্রচণ্ড শরীর খারাপ। তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে আছেন এবং হাকিম এসে তার উপচার করছে। 2 দিন বাদ আমাদের কাছে খবর এলো যে পীর সাহেব আর বেঁচে নেই। তার নাকি আগের দিনে রাত্রি মৃত্যু ঘটেছে। আমি এই বিষয়টি দেখে খুবই ঘাবড়ে গেলাম। আমার আব্বা থাকতো বাইরে, তাই থাকার মধ্যে আমরা দুজনেই ঘরে থাকতাম। রাত্রেবেলা যখন শুতে যাই তখন পায়ের দিকে লক্ষ্য পড়ল, আমার তাবিজটি আগেই কোথায় ছিঁড়ে পড়ে গেছে। বাকি আছে একমাত্র কোমরের তাবিজটি। গলার তাবিজটিও চান করার সময় হয়তো পড়ে গেছে। ছুটে গেলাম বাথরুমের দিকে, তাবিজটি আর সেখানে নেই, হয়তো জলের সাথে বাথরুমের বাইরে চলে গেছে। অবিশ্বাস্য বিষয়, কারণ চান করার সময় সেখানে কোনো আয়না না থাকায় আমি অতটা বুঝতে পারিনি, কিন্তু গায়ের সংস্পর্শে কিছুটা তো আন্দাজ পাবো, সেটাও হয়নি। নিজের পক্ষে তাবিজটা সেখানেই থাকবে, কিন্তু সেখান থেকেও ভেসে চলে গেছে জলের তোড়ে। সারা রাত আমার আম্মি দোয়া পড়তে লাগলো, আমিও তার পাশে বসে সারা রাত দোয়া পড়তে লাগলাম। সারা রাত ধরে এই রকমভাবে দোয়া পড়ার পরে আমাদের দুজনেরই
ঘুম চড়ে গিয়েছিল। দুজনাই ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়ছিলাম তার ঠিক নেই। এখন আমাদের একটাই লক্ষ্য, যা হোক করে অন্য কোনো পীর সাহেবের কাছে যেতে হবে, যিনি এই জিনটিকে আমাদের কাছ থেকে দূরে করে দিতে পারবেন এবং আমাকে এর কাছ থেকে বাঁচাতে পারবেন। কিন্তু আমরা যখন গাড়িতে যাচ্ছিলাম অন্য একটি পীর সাহেবের সন্ধানে, তখন হঠাৎ গাড়িটি অ্যাক্সিডেন্ট করে এবং আমি দুজনাই রাস্তায় পড়ে যাই। বিশাল খারাপভাবে চোট পাওয়ায় হসপিটালে দুজনাই অ্যাডমিট হই। সেখানে রনি আমাদের দেখতে যায়। রনিকে আমার মা সব বিষয় খুলে বলায় রনি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। দুপুর 2টো নাগাদ সে একজন পীর সাহেবকে সঙ্গে নিয়ে আসে। তিনি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে সই নিয়ে আমাদের ছাড়ার কথা বলেন। আমরা যথাযথ সেখান থেকে ছাড়া পেলাম, খুবই কষ্টে, কারণ অতটা সহজে কাউকে হসপিটাল থেকে মুক্তি দেওয়া হয় না। দরগা গিয়ে আমরা ভালোভাবে এইটির চিকিৎসায় বসলাম। সেখানে বসে তিনি পাকের জল ছেটাতে ছেটাতে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ করে আমি আর আমার মধ্যে না থেকে সেই জিনটি আমার ওপরে ভর নেয়। তারপরে আমি সব আমার আম্মির কাছ থেকেই শুনি। আমার সাথে নাকি পীর সাহেবের খুব মোকাবিলা হয়। তিনি আমাকে একটি গণ্ডির ভেতরে বসিয়ে দেন। সেখান থেকে আমি নাকি বেরোতে পারছিলাম না। তিনি আমাকে মাথায় তাবিজ ঠেকিয়ে কলমা পড়তে লাগেন এবং আস্তে আস্তে সেই জিনটি আমার কাছ থেকে চলে যায় এবং এটাও বলে যায় যে ও চুল খোলা রেখে আতর মেখে সেদিন বেরিয়েছিল। আমার ডাকে ও সাড়া দিয়েছিল, তাই আমি ওর সাথে ছিলাম। এখন তো আমি চলে যাচ্ছি, কিন্তু আবার পরে ফিরে আসব। তারপর পীর সাহেব আমাকে একটি তাবিজ দিয়ে সেখান থেকে রওনা হতে বলেন এবং তিনি বলেন প্রতিদিন একটি কলমা লিখে দিয়েছিলেন সেটি পড়তে। আমিও যথাযথ সেই কলমাটি প্রতিদিন পড়ি। ভয়ে ভয়ে থাকি সে কখন ফিরে আসবে। বর্তমানে আমি ও রনি নিঘা করে এই হাওড়ায় একটি ফ্ল্যাটে থাকি। এখন রোজার সময় চলছে, তাই সকলকে অভিনন্দন এবং সমস্ত মুসলিম ভাই বোনেদের আমার বুক ভরা ভালোবাসা। যদি ঘটনাটি শুনতে ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচে থাকা শেয়ার অপশানটিতে শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের কাছে, যাতে তারাও এমন নিত্য নতুন সত্যবতী ঘটনা শুনতে পায়।